আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ১২। লিখেছেন ইসরাত জাহান। আজ ২ মাস পর নিজের ছোট লাইব্রেরির ঘরে আসলো হিয়া। আজকে পরীক্ষা শেষ তার। কতদিন সাহিত্যের সাথে সাক্ষাৎ করেনি সে। সব কিছু ছেড়ে থাকতে পারে, কিন্তু সাহিত্য ছেড়ে থাকতে পারে না। পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে তাড়াহুড়া লাগিয়েছে কখন লাইব্রেরিতে যাবে। খাবার খেয়ে চলে যায় লাইব্রেরিতে। ২ মাস পর লাইব্রেরিতে পা দিয়ে যেন নতুন কোনো রূপ দেখছে হিয়া। লাইব্রেরির বইগুলো সব নতুন, যেগুলো সে কিনবে ভেবে রেখেছিল। কিন্তু এখনই তার লাইব্রেরিতে নতুন বইয়ের সুগন্ধ ছড়িয়েছে। দেখে অবাক হলো। হিয়ার বই হিয়া নিজে কিনে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলো দেখতে থাকে হিয়া। হঠাৎ করেই কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে থাকে হিয়া। পিছনে তাকিয়ে দেখে রুদ্র বুক সেলফ এক হাত ভর দিয়ে দাঁড়িয়ে তাকে আগলে রেখেছে। হিয়া তার চশমা চোখ দিয়ে দেখতে থাকে রুদ্রকে। লোকটার বয়স বেশি, কিন্তু করে না কিছু। এভাবে বেকার বসে থাকার মানে বুঝে না হিয়া। সারাদিন বাইরে থাকে, মন চাইলে আসে, না চাইলে আসে না। প্রায় রাতে তো বাড়িতেই থাকে না। গা ছাড়া দেওয়া রুদ্র সবার সাথে যেমন থাকুক, হিয়ার সাথে যেন তার ভিন্ন সম্পর্ক। হিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি হুটহাট করে চলে আসেন কেন রুদ্র ভাই? আমার খাঁচায় থাকা পাখিকে দেখতে। এই পাখিকে দেখলে যে আমার চোখ দুটো জুড়িয়ে যায়। এই পাখি খাঁচায় থাকতে চায় না, সে উড়ন্ত পাখি। আপনার খাঁচা থেকে উড়ে সে পাড়ি জমাবে ভিন দেশে। পাখি যেদিকেই যাক, দিন শেষে সে আমার কাছেই পোষ মেনে আসবে, এটা এই রুদ্রের বিশ্বাস। অন্য মেয়েদের সাথে চলাফেরা করে কি আপনার স্বাদ মেটে না? আমার কাছে কেন আসেন ঘুরে ফিরে? আমার শখের নারী যে তুই, তাই তো অন্য নারীতে মিলে গেলেও আসক্তি হতে পারি না। আপনি একজন নষ্ট পুরুষ। আপনাকে সেদিন থেকে ঘৃণা করি, যেদিন নিজের চোখে দেখেছি আপনি অন্য নারীর সাথে মিলেছিলেন। অতীত কি ভুলতে পারিস না? বাইরের জগতে মিশতে গেলে এরকম একটু একটু কিছু হয়েই যায়, কিন্তু তাই বলে কি জীবন থমকে যাবে? কথা বলার ইচ্ছা নেই আপনার সাথে, সরে যান। রুদ্র হালকা সরে দাঁড়ায়, তারপর বুক সেলফকে দিকে ইশারা করে বলে, বইগুলো পছন্দ হয়েছে? আপনি কিনেছেন বই? হ্যাঁ, বইমেলা গিয়েছিলাম, ভিন্ন লেখক লেখিকার বই এসেছে। যাবি নাকি আমার সাথে বইমেলায়? যাওয়া যায়, আর বইগুলো সুন্দর আছে, কভার দেখে ভালোই লাগছে। বলেই হিয়া বই নিয়ে বসে পড়ে। নতুন বই পেয়ে ঘ্রাণ নিতে থাকে হিয়া। এটা তার খুবই পছন্দের ঘ্রাণ। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে বলে, ভাবছি এবার থেকে তোর কাছে আসার আগে বইয়ের সাথে আলিঙ্গন করে আসব। কেন? যেভাবে বইগুলোকে নিজের করে ঘ্রাণ নিতে থাকিস, আমার গায়ে এমন ঘ্রাণ আসলে তুই হয়তো আমাকেও নিজের করে নিবি। হিয়ার হাসি পেল রুদ্রের কথায়, হো হো করে হেসে দেয়। রুদ্র তাকিয়ে দেখতে থাকে তার হিয়া পাখির হাসি। মনে মনে আওড়ায়, তুই চিরতরে আমার হয়ে নাই বা থাক, কিন্তু তুই আমার হৃদয়ে স্মৃতি হয়ে থাক। রাতে হলরুমে বসে মিটিং চলছে। সপরিবার মিলে মিটিং করতে থাকে। রাজ ও মায়ার রিসেপশন পার্টি করা হবে। মাহমুদ সর্দার ও বাচ্চারা সবাই মিলে আগ্রহী, কিন্তু মালিনী, সোনালি ও মোহন সর্দার এতে কোনো ইন্টারেস্টেড না। তারপরও এখানে বসে আছে মাহমুদ সর্দারের জন্য। সবাই কেনাকাটা করে এনেছে। হাসি এসেছে আজকে। হাসির সাথে বসে মাহমুদ সর্দার সহানুভূতির সাথে কথা বলছেন। হাসি ও মাহমুদ সর্দার সামনাসামনি বসে আছেন, দুজনের মুখেই মিষ্টি হাসি। এই সব কিছু বেআইনের হিসেবে চলছে, কিন্তু মালিনীর চোখে এগুলো বিষের মতো লাগতে থাকে। মালিনী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সোনালি সুযোগ বুঝে বলে, দেখেছো আপা, এই মহিলা বাসায় আসা থেকে শুরু করে যে এরা কথা বলছে, এই কথারও এখনো শেষ হয়নি। মালিনী অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন তাদের দিকে। হিংসা যেন বেরিয়ে যাচ্ছে। মায়া তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে মালিনীকে। বুঝতে পারছে না মালিনী এমন কেন করছে। ছোটবেলায় তো মালিনী এমন ছিল না। তাহলে কি সঙ্গদোষে নষ্ট হয়ে গেল? তবে মায়া তাকে সোজা পথে আনবে। কথা বলার শেষ পর্যায়ে মাহমুদ সর্দার বলেন, তাহলে ডিসিশন ফাইনাল?
মায়া মা যেহেতু নীল রং বেশি পছন্দ করে আর রাজের প্রিয় রং কালো, তাই মেয়েরা নীল ড্রেস আর ছেলেরা কালো রঙের পাঞ্জাবি পরবে। হাসির সহানুভূতি দেখিয়ে বলে, আপনারা যেমন বলবেন। তাহলে আজ আমি আসি। মাহমুদ সর্দার হাসিকে আটকিয়ে বলেন, সে কি, কাল রিসেপশন, তারপরই এখন গভীর রাত। আপনি এখানেই থাকেন, কাল অনুষ্ঠান শেষ করে যাবেন। বাড়ি ফাঁকা রেখে এখানে মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা মানায় না। মায়া হাসির পাশে এসে বলে, আজকে তুমি এখানে থাকবে, বিয়ের পর তোমাকে অনেক দিন কাছে পাইনি, আজ থাকো। আর তাছাড়া আমার শ্বশুর কিন্তু কাউকে এভাবে থাকতে রিকোয়েস্ট করে না, একমাত্র তোমাকেই করেছে। শেষের কথাটি মায়া মালিনীর দিকে তাকিয়ে বলে। ফোঁস করে উঠে মালিনী ঘরে চলে যায়। রাত গভীর হতে যাচ্ছে, তাই যে যার ঘরে চলে আসে। মায়া ঘরে আসতেই রাজের শক্তপোক্ত হাত তাকে দেওয়ালের সাথে আটকে ধরে। মায়া তাকিয়ে আছে রাজের দিকে। রাজ দুষ্ট হেসে বলে, বউ আমার বর ছাড়া সব বোঝে, এত পালাই পালাই করলে হবে? বর তো আমাকে ঠিকই খুঁজে নিয়েছে। এভাবে বউ পালাপালি খেলতে থাকলে তো বউয়ের অগোচরে যারা বেবি এসে ধরা দেবে। আমার বেবি কিন্তু খুব এক্সাইটেড আমাকে ধরার জন্য। মাথা গরম হয়ে উঠে মায়ার, মনে হতে থাকে তার শরীরে রক্তগুলো টকবক করে ফুটছে। রাজের মুখে অন্য নারীর কথা সহ্য করতে পারল না মায়া। রাজের কলার চেপে ধরে উল্টো দেওয়ালের সাথে চেপে ধরে বলে, আপনার ওই যারা বেবিকে যদি না আমি পচা ট্রেনের পানি খাইয়েছি, তো আমার নাম মেহরুন জাহান মায়া না। একবার আসুক আপনাকে টাচ করতে, পুরো হাত আমি কুচি কুচি করে স্যুপ বানিয়ে দিব। সেই স্যুপ আমাকে খেতে দিও। যারা বেবির শরীরের মাংসের স্যুপ টেস্ট তো করতেই হবে। দরকার পড়ে 10টা কুকুর পুষে যারার স্যুপ রান্না করে খাওয়াবো, কিন্তু আপনার আশেপাশে ওকে আসতে দিব না। মাইন্ড ইট মন্ত্রীমশাই। ভালোবাসো আমাকে? ভালোবাসি আর না বাসি, আপনি একান্তই আমার ব্যক্তিগত পুরুষ। শখের পুরুষ না হয়ে ব্যক্তিগত পুরুষ হয়ে লাভ কি? এর থেকে ভালো আমার যারা বেবি। আমি অ্যাটলিস্ট ওর শখের পুরুষ হওয়াচ্ছি। ওর শখের পুরুষ বেশি বাড়াবাড়ি করলে হাঙ্গরের মুখে ঢুকিয়ে দিব আপনার যারা বেবিকে। ইস, হাঙ্গরটা যদি আমি হতাম, যারা বেবি পেল না আমাকে। খুব শখ না বোধ হয়ে অন্য নারীতে আসক্ত হতে? বউ তো আমার কাছেই আসে না, সেই বিয়ের রাতে একটু ভালোবেসেছিল। এভাবে আমার সাথে সংসার করলে তো আমার ভবিষ্যতে প্রজন্ম আসবে না। যারা বেবি হলে অন্তত বাবা ডাক শুনতে পেতাম। আপনার মুখে যারা নামটা শুনতে আমার কাছে বিষ শ্রবণের সমান অনুভূতি পায়। তাহলে একটি বরের অধিকার পালন করতে দাও, ভালোবাসার সুযোগটা দাও বউ। আপনি এখন অপবিত্র পুরুষ। ওই নষ্ট যারার নাম আপনার মুখে ডেকেছেন 1000 বার। এখন গোসল করে আসেন। এই যা, এত রাতে বিনা কারণে গোসল করব কেন? আপনি কিছু না করলেও যারার নাম তুলে অপবিত্র হয়েছেন। আপনার মুখে আমি যে কয়বার যারার নাম শুনবো, সেই কয়বার আপনাকে আমি গোসল করিয়ে আনবো। দেখো বউ, এত রাতে বিনা কারণে গোসল করতে পারবো না, ঠান্ডা লেগে যাবে তো। তার দিকে চলো, গোসলের কারণ হয়ে আসি। শ্যাট আপ অ্যান্ড গো টু ওয়াশরুম। ধুর, বিয়ের পর বউ কাছেও আসে না, আবার অন্য কাউকে খুঁজলে বিনা কারণে গোসল করিয়ে আনবে। আমার হিংস্র মায়াবতী। বলে রাজ চলে যায় ওয়াশরুমে। মায়া হেসে দেয়। রাজকে উচিত শিক্ষা দিতে পেরেছে। ভালোবাসার মানুষের মুখে অন্য নারীর নাম বিষের মতো লাগে। মায়া তো ভালোবাসার কাঙ্গাল। ভালোবাসা পেতে মায়া এত কিছু করেছে, আর সেই ভালোবাসার ব্যক্তি কিনা অন্য নারীর নাম মুখে আনে। শিক্ষা তো তাকে দিতেই হবে। গোসল করে এসে রাজ দাঁড়ায় মায়ের সামনে। মাথায় চুলগুলো পানিতে ভেজা, গলায় ঝোলানো তোয়ালে। মায়ের সামনে এসে রাজ তার মাথা ঝাঁকুনি দিল। মাথায় থাকা সমস্ত পানি ছিটে মায়ের মুখে এসে পড়ে। গলায় থাকা তোয়ালে মায়ার কোমরে পেঁচিয়ে রাজ বলে, এবার কি বউয়ের ভালোবাসা পেতে পারি? বাবা ডাক শুনতে চাইতো। মায়া রাজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, অমনি ওদের কানে ভাঙচুরের শব্দ ভেসে আসে। তাড়াতাড়ি করে দরজা খুলে আশেপাশে তাকিয়ে দেখে ভাঙচুরের শব্দ নিচ থেকে আসছে। সেখানে মাহমুদ সর্দার ও মালিনী থাকে। শিয়া আর হিয়ার ঘরের দিকে ভালোভাবে পরখ করে দেখলো রাজ। ওরা দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি ছুটে গেল শব্দের কারণ খুঁজতে। তা না হলে এসবের ইফেক্ট বোনদের উপর পড়বে, যেটা রাজ চায় না। মায়াও রাজের পিছন ছুট লাগলো।
রাজ আর মায়া ওদের ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় দরজা হালকা চাপানো আছে। দরজাটা এক হাত দিয়ে খুলে রাজ দেখলো মালিনী ভাঙচুর শুরু করেছে আর বলে, কি আছে ওই মহিলার মধ্যে যা আমার মধ্যে নেই? কই, আমাকে তো এইভাবে আটকাও না। ওই মহিলাকে কি সুন্দর করে আটকালে। মায়া রাজ অবাক হয়ে দেখছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘুরে তাকালেন মাহমুদ সর্দার ও মালিনী। রাজ ওদের দিকে তাকিয়ে বলে, সারাদিন জনগণের সেবা করার পর সময়টা বইয়ের সেবা করার সুযোগ পাই। তোমাদের জন্য তো এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। তোমরা কি চাও না আমি আমার বইয়ের সাথে সুখে সংসার করি? মাহমুদ সর্দার ধমকে বলেন, এটা কি ধরনের ব্যবহার? এই শিখেছো তুমি? বউকে পাবো করে যখন হাতছাড়া হয়ে যায় তখন অনুভূতিটা কেমন হয় জানো? অবশ্য জানবে কিভাবে? তোমার বউ তো আর হাতছাড়া হয় না, হচ্ছে তো আমার বউ। মালিনী এবার চিল্লিয়ে বলে, যা না বাবা, কর না তুই সুখের সংসার। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আসছিস কেন? তোমরা স্বামী স্ত্রী রাতের বেলা বাড়ি ফাটাচ্ছ যে, তাই। শ্যাট আপ, ঘরে যাও, স্বামী স্ত্রীর ভিতরে এসো না। তোমরা স্বামী স্ত্রীর মিলে আমাদের স্বামী স্ত্রীর শত্রু হয়ে আছো। কোথায় নিজেরাও সুখে সংসার করবে আর আমাদেরও করতে দিবে তা না, বাচ্চাদের মতো ঝগড়া করো। মালিনী খেপে যায়। মোহন সর্দারের দিকে তাকিয়ে বলেন, এই বানিয়েছ ছেলেকে? ওটা বানাতে হয়নি, ছেলে আমার দীর্ঘ বছর সিঙ্গেল থাকার কারণে বেয়াদব হয়েছে। রাজ ফোড়ন কেটে বলে, দোষ তো তোমাদের। উপযুক্ত বয়সে ছেলের বিয়ে দিলে আজ দাদা দাদি ডাক শুনতে। মাহমুদ সর্দার দুই হাত এক করে অনুনয় করে বলেন, ভুল হয়ে গেছে বাবা আমার। এখন যা, আমাদের দাদা দাদি ডাক শোনা, আমরা আর বাধা দেব না। রাজ মালিনীর দিকে তাকিয়ে বলে, শোনো মা, আমার বাবা বয়সের তুলনায় অনেক স্ট্রং আর হ্যান্ডসাম, কিন্তু আমার বাবা একজন সৎ পুরুষ। সে কখনো বোধ হয়ে এই বুড়ো বয়সে অন্য নারীতে আসক্ত হবে না। তাই রাত বিরাতে এভাবে আমার বুড়ো বাবার ঘরে ভূমিকম্প লাগিয়ে দিও না। তোমার ছেলের তার বউয়ের সাথে ঘুমোতে অসুবিধা হয়। গুড নাইট। বলেই মায়ের হাত ধরে নিয়ে যায় রাজ। মালিনী তবদা খেয়ে বসে আছেন। মাহমুদ সর্দার হা হয়ে আছেন। মনে মনে বলেন, ছেলে আমার সাথে ফ্রেন্ডলি ছিল ঠিক আছে, কিন্তু বউ আসার পর তো পুরোটাই বেঁকে গেছে। বউ কি তার লাজ লজ্জাকে মাটি চাপা করে দিল? এই যে মেয়ে, এই তো মানুষ খুন করে মাটি চাপা দেয়, হয়তো রাজের লাজ লজ্জাকেও খুন করে মাটি চাপা দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বরের জন্য রান্না করতে এসেছে মায়া। রান্নাঘরে অলরেডি মালিনী ও সোনালি আছে। মায়াকে দেখেও না দেখার ভান করে আছে সবাই। মায়াও ওদেরকে পাত্তা না দিয়ে নিজের মতো করে রান্না করতে শুরু করে। একজন সার্ভেন্ট এসে মায়াকে জিজ্ঞাসা করে, কোনো হেল্প লাগবে ম্যাম? না, আমি ম্যানেজ করতে পারবো। ব্রেকফাস্ট বানানো তো কমপ্লিট ম্যাম, তাহলে এখন রান্না কেন? তোমাদের স্যারের জন্য। কাল রাতে বলেছিল আমার হাতের মাংস রান্না খাবে, তাই রান্না করতে এসেছি। ওকে ম্যাম। মায়ার শেষের কথাটি কর্ণপাত হয় যারার। সেও তখন রান্নাঘরে আসছিল। সোনালের কাছে থাকলে আপাতত তার মনটা একটু ভালো থাকে। ওই যে একটু কুবুদ্ধি পায় কিভাবে রাজ ও মায়ার বিচ্ছেদ ঘটানো যায় তাই। মায়ের শেষ কথাটি শুনে যারার রাগ উঠেছে। তার রাজ বেবি এখন তার নেই, যাকে পাওয়ার ইচ্ছা জেগেছিল মনে, সে এখন খেতে চায় রান্না, তাও অন্যের হাতে। এটা ভেবে একটু আহত হয় যারা। সোনালির পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। মায়া নিজের মতো মশলা ব্লেন্ড করে রান্না করতে শুরু করে। মায়া রান্নার পারদর্শী। অনেক সময় সে নিজে রান্না করেছে। হাসি তাকে শিখিয়ে দিয়েছে। মালিনী তাকিয়ে মায়ের রান্না দেখছে। মেয়েটার প্রশংসা না করেও পারা যায় না। মেয়েটা রাজের জন্য পাগলামি করে এই যা, বাকি সব দিক তো পারফেক্ট, কিন্তু যারা আর তার পরিবারের কাছে ওয়াদা করেছিল মালিনী, যেটা ভঙ্গ হয়েছে। আবার মায়ার এই বাড়িতে পা রাখার সাথে সাথে এই বাড়িতে অনেক অশুভ কাজ ঘটেছে, যেটা সহ্য করতে পারছেন না তিনি। রান্না করতে থাকে মায়া। তখনই সার্ভেন্ট এসে সবাইকে বলে, আপনাদের খাবার সার্ভ করা কমপ্লিট ম্যাম, আপনারা আসুন খেতে। সবাই আজ যার যার মতো ব্যস্ত। মাহমুদ সর্দার বাড়িতে নেই, কমিউনিটি সেন্টারে গেছেন ডেকোরেশনের দেখতে। মোহন সর্দার তার কোম্পানিতে। শিয়া, হিয়া ও মিলে ড্রেস ও অর্নামেন্টস দেখছে। রুদ্র বাইরে গেছে।
কেন গেছে এটা কেউ জানে না। তাই আপাতত মালিনী ও সোনালি খেতে বসেছে। মায়ের রান্না করা শেষ, এখন সে গেছে রাজকে ডাকতে। এই সুযোগ পেয়েছে যারা। মায়ের রান্না করা মাংসে এক কৌটা ঝাল সম্পূর্ণ ঢেলে দিল। শয়তানি হাসি দিয়ে যারা বলে, এখন আমার বেবি এই ঝাল খেয়ে তোমার বদনাম করবে, আর আমি বেবিকে টেস্টি খাবার এনে দেব। দিন বেবি আমাকে ভালোবাসতে শুরু করবে। ওহ বেবি। মায়া রাজকে নিয়ে এসেছে খাবার টেবিলের সামনে। সার্ভেন্ট থেকে শুনলো বাকি মেয়েরা না খেয়ে আছে, তারা এখন সাজগোজ নিয়ে এক্সাইটেড। মায়া ওদেরকে টানতে টানতে নিয়ে এসেছে, এখন খাবার খেতে হবে, আর না খেয়ে থাকলে তো দুর্বল হয়ে যাবে। তাই মায়া তাদেরকে নিয়ে আসে। সবাই মিলে টেবিলে বসেছে খেতে। যারা সোফায় বসে আছে, টিভি অন করে রিমোট হাতে বসে আছে, কিন্তু নজর তার খাবার টেবিলের দিকে। রুদ্র বাসায় এসেছে মাত্র, এসেই খাবার টেবিলে বসেছে। মায়া সবার জন্য রুটি আর মাংস এনে নিজের হাতে সার্ভ করে দিচ্ছে। সবার মুখে হাসি ফুটে উঠেছে। ভাবির হাতের রান্না খাবে বলে সবাই খুশি। দূরে সোফায় বসে যারা খুঁটি খুঁটিয়ে দেখছে, সেও খুশিতে আছে। একটু পর রাজ খাবার খেয়ে মাথা গরম করবে। রাজ ঝাল সহ্য করতে পারে না, একবার অতিরিক্ত ঝাল খেয়ে ঝামেলা করেছিল বাসায়। সার্ভেন্টকে বকাঝকা করে। মালিনী তো তাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। তাই যারা আজ এমন প্ল্যান করেছে। রুদ্র যারাকে দেখে বলে, কি রে তুই ওখানে কেন? আয় আমাদের সাথে খেতে বস, আমাদের ভাবিজি রান্না করেছে, খেতে আসবি না? নট ইন্টারেস্টেড, তুমি খাও তোমার ভাবিজির রান্না। আরে আয় আয়, খেয়ে দেখ তোর রাজ বেবির বউ মানে আমাদের ভাবিজি কেমন রান্না করে। যারা মুখ ভেঙচি দেয়। মিলি যারাকে টেনে নিয়ে আসে টেবিলের দিকে। যারাকে রুদ্রের পাশে বসিয়ে নিজে এক পাশে বসে মিলি। মায়া সবাইকে খাবার সার্ভ করে দেয়। যারার প্লেটে মাংস দিতে গেলে যারা বলে, আমি ডায়েট করি, এসব অয়েলি ফুড আমি খাই না, আমার জন্য কিছু সালাদ এনো প্লিজ। মায়া সার্ভেন্টদের বলে যারার জন্য সালাদ আনে। সবাই মিলে রুটি ছেড়ে মাংসের ঝোলের সাথে মিলিয়ে গালে দেয়। যারা সূক্ষ্ম চোখে সবাইকে দেখতে থাকে। প্রথম গাল খাবার খেয়ে রুদ্র গাল থেকে খাবার ফেলে দিয়ে পানি খেতে শুরু করে। শিয়া, হিয়া ও মিলিও একই কাজ করে। কেউ খেতে পারে না, ঝালের পরিমাণ অতিরিক্ত। প্রথমে গালে নিতেই গুঁড়ামরিচের কাঁচা স্মেল চলে আসে। রাজ কোনো মতে খাবার গিলে পানি খেতে থাকে। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, কাল রাতে তো মুখ অপবিত্র করেছিলাম বলে গোসল করিয়েছিলে, এখন কেন ঝাল খাইয়ে মারছো? রুদ্র ঝালের তেজ কমিয়ে বলে, এই খাবার মনে হয় আমাদের জন্য না, তোমার না হওয়া সতীন মানে যারার জন্য ভুলে আমাদের খাইয়ে দিয়েছো। আমরা এটা খেতে পারবো না, সরি ভাবিজি, আমরা তোমার পথের কাটা না, আমাদের রেহাই দাও। মায়া অবাক হয়ে যায়। তবে যারার মুখের দিকে তাকিয়ে দেখে যারা মিটিমিটি হাসছে। সন্দেহের বশে এক টুকরো মাংস নিয়ে টেস্ট করে মায়া। অত্যধিক ঝালের কারণে মায়ের নিজেরও গাল জ্বলে ওঠে। রাজ গ্লাসে পানি ঢেলে মায়াকে খেতে দেয়। যারা সিম্পাতি পাওয়ার জন্য বলে, আমি একটি ডেজার্ট বানিয়েছি, তোমরা ওটা মজা করে খাও বলে যারা ডেজার্ট নিয়ে আসে। সবাই খুশি হয়ে নিতে থাকে ডেজার্ট। সবাইকে দিয়ে যখন রাজের প্লেটে ডেজার্ট দিতে যাবে, অমনি যারার হাত শক্ত করে আঁকড়ে ধরে মায়া। মায়ের এমনভাবে হাত ধরা দেখে যারা তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া যারারকে উদ্দেশ্য করে বলে, আমার বর আমার রান্না করা খাবারটাই খাবে, আমি ঝাল দিলে তাকে ঝাল খেতে হবে, আমি বিষ মেশালে তাকে সেই বিষটাই খেতে হবে। কোনো তৃতীয় ব্যক্তি এসে আমার জীবনে বাধা দিতে পারবে না। এই অধিকার এই মেহেরুন জাহান মায়া কাউকে দেয়নি। মাই ডিড বলে যারার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। রাজের দিকে তাকিয়ে মায়া বলে, কি মন্ত্রীমশাই, খাবে না আপনার বউয়ের হাতের রান্না? রাজ মৃদু হেসে বলে, মায়াবতীর হাতের বিষ আমার জন্য অমৃত, এটা তো সামান্য ঝাল, আমি মিষ্টি মনে করে খেয়ে নিব বলে রাজ তার প্লেটের মাংস দিয়ে রুটি খেতে থাকে। রাজ দেখতে শ্যামবর্ণের। অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে রাজের গাল লাল হয়ে গেছে। এক টুকরো মাংস শেষ করতেই রাজের অবস্থা নাজেহাল, কিন্তু তারপরও সে ঝাল দেওয়া মাংস তৃপ্তির সাথে খাচ্ছে। ঝালের তেজে রাজের মুখ ঘেমে উঠেছে, কপালের শিরা উপশিরা ফুলে উঠেছে, কালো ঠোঁট ফোপাতে থাকে। তারপরও রাজ মুখে হাসি ফুটিয়ে খাবারগুলো খেতে থাকে। যারা অবাক হয়ে দেখছে, তার ভাবনায় এভাবে পানি ঢেলে দেওয়া হলো। ভেবেছিল মায়াকে আজ ইনসাল্ট করবে, কিন্তু রাজ তো মায়ের প্রেমে মত্ত, তা না হলে এই
কি এর এই ঝাল দেওয়া মাংস খায়? খাবারগুলো শেষ করে রাজ এক গ্লাস পানি খেয়ে নেয়, তারপরও সে ফুপাতে থাকে। চেয়ার থেকে উঠে রাজ দাঁড়িয়ে পড়ে মায়ের সামনে। মায়ের রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। ঝালের কড়া তেজ ফুটে উঠেছে রাজের মুখে। মায়ের দিকে তাকিয়ে রাজ বলে, বরকে ঝাল খাইয়েছ, এই ঝালের তেজ গ্রহণ করবে না মায়াবতী? মায়া বুঝে উঠতে পারে না। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। রাজ সবাইকে উদ্দেশ্য করে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। শিয়া, হিয়া ও মালি অবাক হলেও রাজের আদেশ পেয়ে চোখ বন্ধ করে রাখে। রুদ্র প্লে বয়, সে তো আগে থেকেই বুঝতে পারে সব, তাই সে নিজেই চোখ বন্ধ করে। রাজ সাথে সাথে মায়াকে নিজের কাছে এনে তার গালে ঝালগুলো মায়ের গালে মিলিয়ে দেয়। মায়া নির্দ্বিধায় গ্রহণ করে নেয় রাজের থেকে এই ঝালের স্বাদ, যারা চোখে বন্ধ করেনি। সে ছলছল নয়নে দেখছে তার বেবির ঝালের আদান প্রদান। মুখটা বাংলার পাস বানিয়ে রেখেছে যারা, এখনই কান্না করে দিবে সে। রুদ্র তার এক হাত দিয়ে যারার চোখের উপর রেখে বলে, না হওয়া বর আর সতীনের প্রেমের নজর দিতে নেই, ওটা তার পাওয়ার কথা ছিল কিন্তু হলো না। রাস্তার কাজ কমপ্লিট করে দূরে সরে দাঁড়িয়ে সবাইকে বলে, চোখ খুলতে পারো সবাই। সবাই চোখ খুলে। রাজের ঝাল অনেকটাই কমেছে, সে এখন মুখে দুষ্ট হাসি ঝুলিয়ে রেখেছে। রুদ্র দুষ্টুমি করে বলে, এমন ঝাল খাওয়ার অধিকার প্রত্যেক পুরুষের কপালে লেখা হোক। ঝালে ঝালে প্রেম নিবেদন করে দেওয়া প্রেমিক যুগলের আইনত অধিকার করা হোক। সবার কথার মাঝে হাতে মিষ্টি নিয়ে বাড়িতে প্রবেশ করে পিয়াস। খুশিতে খুশিতে রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে। রাজ অবাক হয়ে যায়, তবে দুষ্টুমি করে বলে, আরে আরে সাবধানে প্রিয় বেবি, আমার আশেপাশে কেউ আসলে আমার মিষ্টি মায়াবতীর ট্রান্সফার করে রূপ নিয়ে হিংস্র মায়াবতীর, যার একটা ড্যামো পেয়েছি। মৌ নিজেও এসেছে সেখানে। মৌ তার শাড়ির আঁচল হাতে গোটাতে থাকে। লজ্জা পাচ্ছে খুব সে। পিয়াস মিষ্টির প্যাকেট থেকে একটি মিষ্টি নিয়ে রাজের গালে দিয়ে বলে, গুড নিউজ আছে বস, আমি আমার প্রিয়তমার থেকে শ্রেষ্ঠ উপহার পাচ্ছি। আমার সংসার পরিপূর্ণ হতে চলেছে। রাজমুখের মিষ্টি শেষ করে বলে, মানে আমি কাকু হতে যাচ্ছি? একদম ঠিক ধরেছেন, এই খুশির সংবাদ আমি পেয়েই আপনার কাছে ছুটে চলে এসেছি। আমার দুঃখের সময় আপনি আমার পাশে ছিলেন, আজ আমার সুখের দিনেও আমার পাশে আপনি থাকবেন। তোমার সুখে দুঃখে সবসময় আমি আছি। কংগ্রাচুলেশন তোমাদের দুজনকে, বিয়ের 3 মাসের মাথায় বাবু নিয়ে নিলে। এদিকে আমি, থাক বাদ দিলাম, কিছু বললেই তো আমি লুচু লিস্টেড কর্মকর্তা হয়ে যাব। মৌয়ের কাছে এসে মৌকে জড়িয়ে ধরে মায়া। মৌকে জড়িয়ে বলে, কংগ্রাচুলেশন বোন, আমি খালামণি হব, এটা আমার জীবনে আরেক সুখ। মৌ খুশি হয়ে বলে, তুমিও তাড়াতাড়ি বাবু নিয়ে নাও, দেখবে মা হওয়ার মিষ্টি অনুভূতি তুমিও পেয়ে যাবে। আগে আমার উদ্দেশ্য সফল হোক, এই মোহন সর্দার ও হিডেন শত্রুদের খুঁজে বের করে বরবাদ করে নেই, তারপর আমি এই বিষয় দেখব। আমার সুখের পথে কাঁটা বিছানো, এই কাঁটাগুলো এক এক করে উপড়ে ফেলতে হবে আমাকে। বিকেলে রুদ্র খুশি হয়ে কেক অর্ডার করে। মৌ ও পিয়াস মিলে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। কেক খাওয়ার পর সবাই মিলে আনন্দ করতে থাকে। রুদ্রের একটা ইমার্জেন্সি কল আসে, তাড়াতাড়ি সেখান থেকে সরে যায় সে। কল রিসিভ করতে ওপার পাশ থেকে বলে, আমি আসছি ভাই। কবে? আজকে। কিন্তু তোমার তো কয়েকদিন পর আসার কথা ছিল। এখানকার কাজ শেষ। নাও আই ক্যান্ট ওয়েট টু সি মাই প্রেয়সী। ওকে ব্রো, তাহলে দেখা হবে শীঘ্রই। ওদিকের কাজটা কতদূর করেছিস? অলমোস্ট ডান। তুমি আসো, দুজনে মিলে খেলা শুরু করব। ওকে বাই বাই। রুদ্র একটা রহস্যের হাসি দিয়ে তাকিয়ে থাকে মায়া ও রাজের দিকে। সেখানে শিয়া, হিয়া ও মিলি আছে। পিয়াস ও মৌকে নিয়ে আনন্দ করছে সবাই। উপরে দাঁড়িয়ে ওদেরকে দেখছে সোনালি ও মালিনী। সবাইকে ভালোভাবে পরখ করে রুদ্র বলে, খেলার মোড় পাল্টে যাবে এবার। সরি ভাবিজি, আপনি যেটা ভেবে রেখেছেন এবার সেটা হবে না, হবে অন্য কিছু। সবাই মিলে এখন রেডি হচ্ছে রিসিপশনের জন্য। মায়া এমনিতেও সাজতে পছন্দ করে না,
মায়ার ন্যাচারাল চেহারা বেশি পছন্দ করে রাজ, তাই সবাইকে রাজ বলে দিয়েছে মায়াবতীকে একদম হালকাভাবে সাজাবি, ছবিতে কোনো রকম ওঠার জন্য সাজাবি, কিন্তু হাই মেকআপ দিয়ে মায়াবতীর মুখের সৌন্দর্য মুছে নিবি না। কথাগুলো রাজ তার বোনদের বলে দেয়। মায়া নিজে পার্লার থেকে সাজতে চায় না, তাই বাড়ির মেয়েরা মিলেই সাজাতে থাকে মায়াকে। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নামতে থাকে অগণিত যাত্রী, সেখান থেকে বের হয় এক যুবক। প্লেন থেকে নেমেই চোখ থেকে সানগ্লাস খুলে পরখ করে নিল চারপাশ। বিদেশের পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মাটিতে পা দিয়ে একটি ফ্রেশ নিঃশ্বাস নিল সে, তারপর ডেভিল হাসি মুখে ফুটিয়ে বলে ওঠে, মায়া মাই জানেমান, তোমার সাইকো লাভার ইজ ব্যাক। এবার তোমাকে আমার করেই ছাড়বো আমার জানেমান। তোমার মন্ত্রীর রাজত্ব থেকে কেড়ে নিয়ে আসবো তোমাকে, দেখি কে কি করে। বলেই তুড়ি বাজিয়ে ইশারা করে পিছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের। যুবকটির ইশারা পেয়ে গার্ডগুলো তার পিছনে হাঁটতে শুরু করে। ঢাকার বিখ্যাত কমিউনিটি সেন্টারে এক এক করে প্রবেশ করছে নামি দামি লোকজন, সাথে আছে মিডিয়ার লোক। সবাই সেন্টারে ঢোকার আগে নিজেদের ইনভিটেশন কার্ড দেখিয়ে নেয়। এটা রুলস করে দিয়েছে মাহমুদ সর্দার। সবাইকে কার্ড দেওয়া হয়েছে, দারোয়ানকে বলে দিয়েছে সবাই ভালো মতো চেক করে তারপর কার্ড দেখে ভিতরে ঢুকতে। নিজেকে আয়নায় ভালোভাবে দেখতে থাকে মায়া। গাঢ় নীল রঙের ভারী কাজের লেহেঙ্গা পরেছে মায়া, মাথায় গোল্ডের রঙের নেটের ঘুমটা দিয়ে সেজেছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, মুখে সাজ কম। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে পরেছে অর্নামেন্ট। রাজ ব্ল্যাক শেরওয়ানি পরেছে। মায়ের সাথে এসে দাঁড়িয়ে আয়নায় দুজনকে একসাথে দেখতে থাকে রাজ। মায়ের দিকে তাকিয়ে বলে, মায়াবতীর মায়ার পড়ে গেছি আবারও। এক এক সময় নীলের এক এক আবির্ভাব দেখিয়ে পাগল করে দিচ্ছে আমার মায়াবতী। মায়া রাজের দিকে ফিরে বলে, আমার পারফেক্ট মন্ত্রীমশাই। বলি দুজনের একসাথে বেরিয়ে পড়ে কমিউনিটি সেন্টারের দিকে। গাড়িতে উঠতে মায়ের ফোনে একটি মেসেজ আসে। ফোন ওপেন করে মায়া দেখে মোহন সর্দারের কোম্পানিতে আগুন লেগেছে। বেচারা মোহন সর্দার এখন জানতে পারবে না তার কোম্পানি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মায়া খুশি হয়ে যায় এমন মেসেজ পেয়ে। আজকের দিনটি সত্যি তার জন্য খুশির দিন। রাজের এক বাহু ধরে মায়া রাজের কাঁধে মাথা রেখে বলে, আজকের দিনটা আমার জন্য সুখকর মন্ত্রীমশাই। আমি এমনভাবেই সুখে দিন কাটাতে চাই। মায়া আজ খুব খুশি। তার মন্ত্রীমশাইয়ের সাথে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে। মৌ আজকে মা হওয়ার খবর পেল। ওদিকে মোহন সর্দারের কোম্পানিকে আগুন লাগানো হয়েছে, কিন্তু বেচারি নিজেও জানে না তার সুখের পথে কাটা হয়ে একজন আসতে চলেছে। তাকে ভালোবেসে উজাড় করতে এসে তার জীবন ধ্বংস করতে চায় সেই ব্যক্তি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমার প্রচুর ঠান্ডা লাগার কারণে কথাগুলো একটু এলোমেলো শোনাতে পারে, এই জন্য আমি খুবই দুঃখিত। আর অনেক সময় দেখা যাচ্ছে যে বলতে বলতে অনেক কথা আমি এলোমেলো করে ফেলছি। আসলে ঠান্ডা লেগেছে, তো এই জন্য আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এই জন্য সত্যি খুবই দুঃখিত। তো আশা করি পরের গল্পগুলো আমি ঠিক করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আমার পাশেই থেকো। আর গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ এই গল্পটা কিন্তু খুবই সুন্দর। পুরো গল্প শুনলে হয়তো বা বুঝতে পারবে, এর আগে তো আসলে বোঝা যায় না। তো পুরো গল্পটা অবশ্যই শুনবে আর অবশ্যই লাইক দিবে। তো সবাই ভালো থেকো।